হ্যালো লিটল চ্যাম্পস অফ ক্লাস 9। তো তোদের 1.1 যেই সাব টপিকটা ছিল ওটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড সাব টপিক যেটা আছে ফার্স্ট চ্যাপ্টারে, মানে জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টারের যেটা সেকেন্ড সাব টপিক, বায়োলজি ইজ দ্য স্টাডি অফ প্যাটার্নস অ্যান্ড প্রসেসেস অফ লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি। অর্থাৎ জীববিদ্যা হলো জীবনের রীতি ও প্রক্রিয়া এবং তার বৈচিত্র্যের অধ্যয়ন। এই যে সাব টপিক, এটা নিয়ে আজকে আমাদের টোটাল ডিসকাশন। কিন্তু এটা আগে বলে নি যে চ্যাপ্টারটা খুব একটা বড় না, একদমই ছোট, মানে সাব টপিক যেটা সেটা একদমই ছোট। এরপরে সাব টপিকটাই যেমন খুব বড় আছে, তো এই ভিডিওটা বেশি সময়ের হবে না, তো ঠিকঠাক করে দেখিস। এবং এটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা ছোটবেলা থেকে জানি যে এটা নিয়ে পড়াশোনা করছে, এই দাদা এই নিয়ে পড়াশোনা করছে, তো ব্যাপারগুলো কি সেটা আজকে আমরা জানবো। তো এটা হচ্ছে আমাদের যেটা ফার্স্টে দেখলাম, জীবন ও তার বৈচিত্র্য। তো এটার কয়েকটা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, মানে বায়োলজির যেই সব শাখা হতে পারে, মানে বিভিন্ন ধরনের সাবজেক্ট যেগুলো হতে পারে, যার শর্ট ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি এবং ওটাতেই বলেছি ডিটেল ভিডিও আসছে। তো ওই ডিটেল যেই ডিসকাশন সেটা আজকে এখানে হবে। তো ফার্স্টে আছে বটানি। বটানি কি, এগুলো প্রত্যেকটা ডিটেইলসটা আমি এক এক করে স্লাইডে বোঝাবো। তো কি কি আছে এখানে সবকটা যদিও নেই, আরো আমরা জানবো। তো এখানে কি কি আছে: বটানি, মাইক্রোবায়োলজি, ফার্মাসি, বায়োকেমিস্ট্রি, এগ্রিকালচার, জেনেটিক্স, জুওলজি, অ্যানাটমি, বায়োটেকনোলজি, ট্যাক্সোনমি, ইমিউনোলজি, এমব্রিওলজি। তো এই সমস্তগুলো আমরা আজকে ডিটেইলে জানবো, আর সাথে আরো কিছু জানবো। তো এবার এক এক করে চলে আসি। ফার্স্ট আমরা চলে আসি বটানি বা উদ্ভিদবিদ্যা। বটানি বা উদ্ভিদবিদ্যা থেকে আমরা বুঝতে পারছি যে এই শাখায় আমরা উদ্ভিদ নিয়ে আলোচনা করি, এবং সেটার যে ইমেজটা দেওয়া আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা গাছের বৃদ্ধি, এই নিয়ে আমাদের আলোচনা। তো এখানে আমরা কি জানতে পারি, বটানিতে আমরা জানতে পারি একটা কোনো এনভায়রনমেন্টে কোন গাছ জন্মায়, কিংবা গাছের বৃদ্ধি বিকাশ, কিংবা গাছের বিভিন্ন রকম যে ইন্টারনাল প্রপার্টিস গুলো, কিংবা গাছের হরমোন, উৎসেচক, এইগুলোর যেই টোটাল ব্যাপারটা, এইগুলো হচ্ছে আমরা সব বটানিতে পড়ি। তো এখানে কি হয় যে না, কোন একটা গাছের মানে বৃদ্ধি বিকাশও যেমন আমরা জানতে পারি, গাছের কলাস্থানিক গঠন যেগুলো আছে সেগুলোও জানতে পারি, গাছের যে কোষ কলা মানে সেল টিস্যু, এগুলো সম্পর্কে সমস্ত স্টাডি যেটা, সেটা হচ্ছে বটানি। তো বটানির পরে আমরা চলে আসি জুওলজিতে। তো জুওলজি মানে কি? জুওলজি মানে প্রাণীবিদ্যা। প্রাণীদের মধ্যে কি কি পড়তে পারে? প্রাণীদের মধ্যে পড়তে পারে পাখি, পড়তে পারে মাছ, তারপর বিভিন্ন রকম পতঙ্গ, সবকিছুই পড়তে পারে। তো এগুলো বিভিন্ন রকম, মানে এই প্রাণীর যে টোটাল বিদ্যা, যেটা সামগ্রিক প্রাণীবিদ্যা, সেটা হচ্ছে জুওলজি। এবার আমি যদি সেই প্রাণীদের মধ্যে বিভিন্ন রকম ক্লাসিফিকেশন যেগুলো, সেগুলোই চলে আসি। ধর আমি কথার কথা বললাম যে আমি ফার্স্টেই চলে আসি ফার্স্ট আমরা আসি অ্যান্ট বা পিঁপড়ে। অ্যান্ট বা পিঁপড়ে, এই যে স্টাডি, অ্যান্ট বা পিঁপড়ের যে স্টাডি, সেটাকে আমরা কি বলবো জানি? সেটাকে আমরা বলবো হচ্ছে এন্টেমোলজি। এরকম ভাবে ধর পাখিদের নিয়ে যে পড়াশুনো, এখানে যে আমরা এই পাখি বলেছি, এদের নিয়ে যে পড়াশুনোটা, সেটাকে আমরা কি বলি জানিস? সেটাকে আমরা বলি অর্নিথোলজি। এবার এখান থেকে আমরা তাহলে কি বুঝলাম যে না, পাখিদের নিয়ে পড়াশোনা অর্নিথোলজি, অ্যান্টিদের নিয়ে পড়াশোনা এন্টেমোলজি, এরকম তার মানে বিভিন্ন যে প্রাণী আছে তাদেরকে নিয়ে আলাদা আলাদা রকম স্টাডি হচ্ছে, এক একটাকে এক একটা নামে ডাকা হয়। তো টোটাল স্টাডি যেটা, সেটা হচ্ছে আমাদের প্রাণীবিদ্যা বা জুওলজি। এই গেল হচ্ছে আমাদের জুওলজির স্লাইড। এরপরে আমরা চলে আসি নেক্সট স্লাইডে, যেখানে বলা আছে মাইক্রোবায়োলজি বা অণুজীববিদ্যা। তো এই মাইক্রোবায়োলজি বা অণুজীববিদ্যা মানে কি? ধর খুব ছোট ছোট অণুজীব, যেটা আমরা ছোট থেকে জেনে আসছি, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, এই ধরনের যে ক্লাসিফিকেশন আছে, এগুলো নিয়ে যে স্টাডিটা, মানে মাইক্রোস্কোপিক জীব নিয়ে যে স্টাডি, দ্যাট ইজ মাইক্রোবায়োলজি বা অণুজীববিদ্যা। এখানে দেখ একটা জায়গার মধ্যে কি কি রাখা আছে, এগুলো দেখে কি কি এভাবে বলা যাচ্ছে না, মানে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস সবকিছুই গ্রাফিক্স এর মাধ্যমে মানে এখানে বুঝিয়েছে।
তো এখানেও আমরা দেখতে পাচ্ছি অণুজীব, এই অণুজীব নিয়ে যে বিদ্যা সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। তো মাইক্রোবায়োলজিতে আমরা যেমন ধর আমি একটা এর মধ্যে শর্টস আপলোড করেছিলাম, শর্ট আপলোড করব, যে এটা নাকি থাকবে ভাইরাস লিভিং আর নন লিভিং, এইটা নিয়ে আমি একটা শর্ট আপলোড করে দেবো। তো সেইখানে আমরা যেই মানে এইটা লিভিং না নন লিভিং, কোন প্রপার্টিটা বেশি থাকে বা কেন এটাকে দুটোর কোনোটাতেই রাখা যায় না, তো সেটা নিয়ে যে পড়াশোনা মানে সেখান এই ব্যাপারটাও জানা যায় হচ্ছে মাইক্রোবায়োলজি থেকে। এরপরে ধর এই যে আমরা করোনা ভাইরাস নিয়ে এত সব হলো, কোভিড-19 যেটা, তো সেই করোনা ভাইরাস নিয়ে যে স্টাডি, দ্যাট ইজ মাইক্রোবায়োলজি। তো সমস্ত কিছু এই অণুজীব সম্পর্কিত বিদ্যা হচ্ছে অণুজীব বিদ্যা বা মাইক্রোবায়োলজি। নেক্সট আমরা চলে আসছি জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। এখানে আমরা কি জানি, জেনেটিক্সটা হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং। ক্লাস 10 এ গিয়ে তোরা জেনেটিক্সের আলাদা একটা চ্যাপ্টারই আছে। তো সেখানে ধর এই জেনেটিক্সের যে জনক সেটা হচ্ছে মেন্ডেল। এই মেন্ডেলের নাম তোরা ক্লাস 10 এ গিয়ে পাবি। তো এখানে কি হয় যে না, ধর একজন কোন একটা রোগে আক্রান্ত এবং সেটা হতে হবে একটা বংশগত রোগ, মানে একটা বংশ থেকে অন্য বংশে সেটা সঞ্চারিত হবে। তো এই যে স্টাডিটা, এই স্টাডিটার কি জেনেটিক্স, মানে আমরা বংশ পরম্পরায় কোন রোগ যাবে বা বংশ অনুযায়ী কোনটার কেমন বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স হবে সেইগুলো নিয়ে পড়াশোনা হচ্ছে জেনেটিক্স। এর মধ্যে আমরা ধর দেখলাম যে একজন হিমোফিলিয়া, আমরা জানি এরকম একটা রোগ আছে, তার ক্লাস 10 এ আমরা ডিটেলসে জানবো। তো হিমোফিলিয়া রোগে একজন আক্রান্ত মা, একজন বাবা হচ্ছে স্বাভাবিক। তো এদের যে সন্তান জন্ম হবে, তো সেই সন্তানটা হিমোফিলিক হবে না স্বাভাবিক হবে, এই নিয়ে যে স্টাডি। কিংবা ধর আমার বাবার কানের লতি ধর মুক্ত আর মার কানের লতি যুক্ত, তো আমার কানের লতি মুক্ত না যুক্ত হবে, সেই নিয়ে যে স্টাডি। কিংবা ধর একটা গাছ ডোয়ার্ফ, একটা গাছ টল, মানে একটা গাছ বেটে একটা গাছ লম্বা, তাদের যে সন্তান, মানে সন্তান বলতে তাদের যে অপত্য হবে, তারা কি ডোয়ার্ফ হবে না টল হবে না কি হবে, সেইগুলো নিয়ে স্টাডি, সবই হচ্ছে জেনেটিক্স। তো এরপর আমরা চলে আসি বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তিবিদ্যা। তো এখানে আমরা কি দেখতে পাই, এই জীব প্রযুক্তিবিদ্যা মানে কি, বিভিন্ন রকম টেকনোলজি ইউজ করা হচ্ছে, মানে আধুনিকতার মডার্ন যত টেকনোলজি বেরোচ্ছে সেগুলোকে বায়োলজিতে ইনসার্ট করা হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস উৎপাদন হচ্ছে। যেমন ধর এরকম বায়োটেকনোলজিকে কাজে লাগিয়ে ধানের ফসল, মানে ধান যেই, তো সেই ফসলটাকে অত্যধিক পরিমাণে উৎপাদন করা যাচ্ছে। কিংবা কোনো একটা ফসলে কোনো একটা কিছু ল্যাক, মানে ধর কোনো একটা ফসলে ভিটামিনের অভাব আছে, তো ভিটামিন এ যেটা, সেটাকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য এই বায়োটেকনোলজিকে ইউজ করা হচ্ছে। তো বায়োটেকনোলজির মাধ্যমে তাইলে অনেক কিছু ইউজ করা হচ্ছে। যেমন ধর আমরা এইটার মানে এই টোটাল সাবজেক্টগুলো সম্পর্কে জানার পরে আমরা আসবো যে আধুনিক ক্ষেত্রে বায়োলজি কি কি প্রয়োগ। তো সেখানে আমি বলবো যে বায়োটেকনোলজি কিভাবে ইউজ হচ্ছে আমাদের এই হোল যেই মানে আধুনিকতায় যে বায়োলজির মানে ইনভলভমেন্ট, তো সেটা নিয়ে ওখানে ডিসকাস করব। এরপর আমরা চলে আসি হচ্ছে বায়োকেমিস্ট্রি। এই নামটা আমরা ছোট থেকে শুনে এসেছি। কেমিস্ট্রি মানে রসায়ন, বায়ো মানে আমরা জানি জীববিদ্যার ব্যাপার, তো দুটোর মিক্সচার হচ্ছে জৈব রসায়ন। তো এইখানে কি হয় যে আমরা যেগুলো নিয়ে জানছি, ধর আমরা জানলাম যে গাছে একটা কোনো হরমোন হচ্ছে অক্সিন, তো সেটার আমরা কেমিক্যাল ফরমেশনটা কি সেটা হচ্ছে আমরা এই বায়োকেমিস্ট্রিতে পড়ি। কিংবা ধর আমরা বিভিন্ন রকম বায়োমলিকিউল সম্পর্কে জানি, তো সেই বায়োমলিকিউলস গুলোর ডিটেল স্ট্রাকচার, তার সাথে কোনোটা মেশালে কি ধরনের নতুন জিনিস প্রডিউস হবে, এই ধরনের সব কিছু নিয়ে স্টাডি হচ্ছে বায়োকেমিস্ট্রি। কথার কথা ধর কার্বোহাইড্রেট, প্রোটিনস, লিপিড, এইগুলোর যে ডিটেল স্ট্রাকচার, কিংবা ডিএনএ, আরএনএ, এগুলোর যে ডিটেল স্ট্রাকচার, হোয়াট ইজ নিউক্লিক অ্যাসিড, হোয়াট ইজ ডিএনএ, হোয়াট ইজ আরএনএ, এগুলো সবই হচ্ছে এই জৈব রসায়ন বা বায়োকেমিস্ট্রির ইনক্লুডেড। এরপরে আমরা চলে আসি বাস্তুবিদ্যা বা ইকোলজি। আমরা এনভায়রনমেন্ট জানি কি, মানে আমাদের সমগ্র পরিবেশ। এই পরিবেশে বিভিন্ন জিনিস প্রতিনিয়ত ঘটছে, তো কেন মানে সেগুলোর যে এফেক্ট গুলো, হ্যাঁ ধর কথার কথা আমি বলছি, এই বাস্তুবিদ্যায় এখানে আমরা দেখতে পাচ্ছি কি একদিকে রয়েছে হচ্ছে সবুজ গাছ, একদিকে রয়েছে গাছে কোনো পাতা নেই গাছ। এইবার এদিকে আমরা কি দেখতে পাচ্ছি, তাইলে সবুজ গাছই বাকি জায়গায় রয়েছে। তাহলে আমরা যে ছোটবেলা থেকে পড়ে এসেছি বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব কি, জল দূষণের ক্ষতিকর প্রভাব কি, তো এইগুলো নিয়ে যে স্টাডি সেইটা হচ্ছে
বাস্তুবিদ্যা বা ইকোলজি। তো এই ক্ষেত্রে কি দেখতে পাই যে আমরা দেখতে পাচ্ছি যে বায়ু দূষণের ফলে কি গাছপালার বিভিন্ন রকম ক্ষতি হচ্ছে, কিংবা ধর তাজমহলে যে সাদা ছোপ পড়ে যাচ্ছে এগুলো যেমন হচ্ছে, জল দূষণের ফলে যে মানুষের ইতাই কিংবা মিনামাটা কিংবা ব্ল্যাকফুট ডিজিজ এইসব যে রোগগুলো হচ্ছে, এইসব রোগগুলো কেন হচ্ছে, বা এনভায়রনমেন্টের টোটাল যে বিভিন্ন রকম ক্ষতি হচ্ছে বিভিন্ন জিনিস থেকে, এই নিয়ে যে স্টাডি সেইগুলোকে আমরা বলি হচ্ছে ইকোলজি বা বাস্তুবিদ্যা। তো এই গেল হচ্ছে আমাদের ইকোলজির টপিক, মানে ইকোলজি কি আমরা জানলাম। নেক্সট আমরা চলে আসি এগ্রিকালচার বা কৃষিবিদ্যা। এইখানে আমরা কি দেখতে পাই, এখানে আমরা দেখতে পাই হচ্ছে বিভিন্ন যে কৃষিজ ফসল উৎপন্ন হচ্ছে, যেমন ধর ধান, গম, এই কৃষকরা যে বিভিন্ন রকম ফসল উৎপন্ন করছেন, এই ফসলগুলো যখন মানে আমরা যে ফসলের পরিমাণটাকে বৃদ্ধি করতে চাইলে কি তৈরি করতে হবে, বা কোন একটা ফসলের মানে উন্নতি সাধনে কিভাবে কি দরকার, সেইগুলো সবই হচ্ছে এগ্রিকালচার। এবার ধর এগ্রিকালচারে কি হয় যে বিভিন্ন ধরনের মানে চাষ যেগুলো হতে পারে, সেটা মৎস্য চাষ হতে পারে, সেটা কোনো প্রাণী চাষ হতে পারে, ফসলের চাষ, তারপর সবজির চাষ, সবই যেমন এই এগ্রিকালচারটা হচ্ছে টোটাল কৃষিবিদ্যা। এবার এর মধ্যে আমি মৎস্য চাষে চলে আসি, দ্যাট ইজ পিসিকালচার বা মৎস্যবিদ্যা। তারপর যদি আমি চলে আসি যে পশুপালন, সেটা হচ্ছে এনিম্যাল হাজবেন্ডারি, এরকম বিভিন্ন রকম ভাগ আছে, কিংবা হতে পারে হর্টিকালচার। এবার সেই যে টোটাল সব ভাগ নিয়ে একত্রীকরণ, সেটা হচ্ছে এগ্রিকালচার। তো এগ্রিকালচার আমরা তাইলে কৃষিবিদ্যা সম্পর্কে জানতে পারি। হ্যাঁ, তো এবার আছে হচ্ছে আমাদের ফিজিওলজি বা শারীরবিদ্যা। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা মানে মানব শরীরকে দেওয়া হয়েছে, শরীরের মানে খানিকটা অংশকে প্রেজেন্ট করা হয়েছে। তো এইখানে কি নিয়ে আলোচনা করা হয়, এখানে দেখ আমরা দুটো জিনিস জানবো, একটা হচ্ছে ফিজিওলজি, একটা হচ্ছে অ্যানাটমি। ফিজিওলজি মিন্স হচ্ছে ফাংশন অফ এনি বডি, মানে কোন একটা বডিতে কি কি ফাংশন হচ্ছে, কি কি কাজ সম্পন্ন হচ্ছে, বা তার হার্টের ফাংশন কি, তারপর লিভারের ফাংশন কি, লাংস এর ফাংশন কি, এইগুলো নিয়ে যে স্টাডি, দ্যাট ইজ ফিজিওলজি বা শারীরবিদ্যা। এরপরে আমরা আবার খানিকটা পরে গিয়ে দেখবো অ্যানাটমি কি, সেখানে আমরা কি দেখবো সেটা সেই স্লাইডে গিয়ে বলছি। তো এরপরে আমাদের চলে আসছে অনাক্রাম্য বিদ্যা বা ইমিউনোলজি। এখান থেকে আমরা কি বুঝতে পারছি, দেখ হাতটা দিয়ে সমগ্র ভাইরাসকে ঠেকাচ্ছে, মানে কোনো একটা রোগে আক্রান্ত হওয়ার সেটাকে প্রতিরোধ করা বা সেটাকে প্রোটেক্ট করার জন্য যে স্টাডি, সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যে স্টাডি, আমাদের শরীরে ইমিউন সিস্টেমটা উন্নত না অনুন্নত, বা কি সেটাকে কিভাবে আরো উন্নত সব রোগের বিরুদ্ধে কার্যকর করে তোলা যায়, সেই নিয়ে যে স্টাডি, যেটাকে আমরা ছোটবেলা থেকে ভয় পেয়ে আসি ইঞ্জেকশন, দ্যাট ইজ দ্য স্টাডি এফেক্টস অফ অনাক্রাম্য বিদ্যা বা ইমিউনোলজি। এখান থেকে তাহলে আমরা জানতে পারি ধর আমার শরীরে কিসের দরকার, কোন ইঞ্জেকশনটা আমার শরীরে ইনজেক্ট মানে কোন কোন কম্পোজিশনটা আমার শরীরে ইনজেক্ট করার দরকার, সেটা আমরা জানতে পারি হচ্ছে ইমিউনোলজি বা অনাক্রাম্য বিদ্যা থেকে। আমার নিশ্চয়ই কোনো একটা রোগ হয়নি বা সেই রোগটা খুব একটা সচরাচর রোগ না, আমি সেটার বিরুদ্ধে নিশ্চয়ই প্রতিরোধ মানে ক্ষমতা গড়ে তুলবো না, যেটা আমার নাকি প্রয়োজন নেই। কিংবা কোভিডের সময় যে আমরা ডোজগুলো নিয়েছি, ওগুলো তো আমাদের প্রয়োজন ছিল, তো সেইটা কেন নিয়েছি, যে না আমরা বুঝতে পেরেছি যে আমাদের ইমিউন সিস্টেম ওটাকে প্রতিরোধ করতে পারছে না, তাই ওটা এক্সটার্নালি আমরা অ্যাকসেপ্ট করেছি, দ্যাট ইজ ইমিউনোলজি। এরপরে চলে আসলো বায়োমেট্রি বা জীবমিতি। এখান থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ফোন খোলার ফিঙ্গারপ্রিন্ট, তাই তো। এই ফিঙ্গারপ্রিন্ট কি, এই যে বায়োলজির কি লাভ, বায়োলজিতে কি করতে লাগে, দেখ এই যে এত চারিদিকে ক্রাইমস হচ্ছে, সাইবার ক্রাইম বা বিভিন্ন ধরনের যে ক্রাইম হচ্ছে, তো সেই ক্রাইম গুলো কারা করছে তারা সেটা জানার জন্য আমরা অনেক সময় কি বলেন যে না ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতে হবে, তাই তো। এগুলো তো আমরা শুনে থাকি যে বিভিন্ন রকম যেসব সাইবার সিকিউরিটি সম্পর্কিত যেসব প্রবলেম হয়, সেইগুলোতে আমরা জানতে পারি যে না হাতের ছাপ দরকার, ফিঙ্গার টিপসের ছাপ দরকার। তো সেইটা নিয়ে যে পড়াশোনা, সেটা হচ্ছে বায়োমেট্রি। এবার এই বায়োমেট্রির সাথে বায়োলজির কি, মানে এইগুলোর সাথে বায়োলজির কি, তো ডিএনএ কি, ডিএনএ বায়োলজির একটা পার্ট, তো যেখান থেকে আমরা জানতে পারি ডিএনএ কি, এক একটা মানুষকে আলাদা করছে কোনো না কোনো ভাবে, মানে একটা কিছু ডিএনএ আমরা সংগ্রহ করলে আমরা 5 জন থাকলে তাদের সাথে সেই ডিএনএটাকে ম্যাচ করে বলতে পারি যে না এটা এই ব্যক্তির ডিএনএ, তা সেই ডিএনএ এর সাথে নিশ্চয়ই মানে এই কানেকশনটা আছে। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট পেলাম এবং সেখানে দেখলাম যে ডিএনএটা
পাঁচজন আছে, ধর আমি বলছি যে পাঁচজন দোষী আছে, তো সেই পাঁচজন দোষীকে মানে শনাক্ত করা যাচ্ছে না কে, এবার সেই পাঁচজন দোষীর মধ্যে থেকে একজন হচ্ছে স্পেসিফাই করতে হবে একজনকে, তো সেই তখন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সাহায্যে স্পেসিফাইড হলো, দ্যাট ইজ বায়োমেট্রি বা জীবনীতি গেল। এরপর আমরা চলে আসছি বায়ো ইনফরমেটিক্স বা জীব তথ্যবিদ্যা। এটার থেকে আমরা কি বলতে বুঝতে পারছি, ইনফরমেটিক্স মানে ইনফরমেশন, তাইলে যেই সব জায়গায় বায়োলজিক্যাল ইনফরমেশন গ্যাদার করে রাখা হচ্ছে এবং সেগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন মডার্ন টেকনোলজিতে অ্যাপ্লাই করা হচ্ছে, সেইগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্স বা জীব তথ্যবিদ্যা। তাহলে বুঝলাম আমরা বায়ো ইনফরমেটিক্স কি। আর এখানে দেখ কিভাবে বুঝিয়েছে এটাকে, যে না একটা টোটাল নেটওয়ার্ক আছে চারিদিকে, তো এই নেটওয়ার্ক কানেকশন যেটা সেটা কি করছে, যে না অনেকগুলো ইনফরমেশনকে একত্রিত করে রাখছে। তো এখান থেকে আমরা বুঝে গেলাম যে জীব তথ্যবিদ্যা বা বায়ো ইনফরমেটিক্স কি। এরপর আমরা চলে আসি বায়োফিজিক্স। তো ফিজিক্স মানে আমরা জানি, মানে এখনো সেইভাবে জানি না, এখন আমরা জানি ফিজিক্যাল সায়েন্স কি। তো ফিজিক্স মানে কি, ভৌতবিদ্যা, মানে যেগুলো নাকি ভৌত বিজ্ঞান আমরা পড়ছি, সেখানে আমরা দুটো পড়ছি, ফিজিক্স এন্ড কেমিস্ট্রি একসাথে আমরা এখন 9-এ পড়ছি, যে ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স। আমাদের ফিজিক্স যেটা সেটা আর বায়োলজি এই দুটোর যে লিঙ্ক সেইটাই হচ্ছে বায়োফিজিক্স। ধর কথার কথা কোন একটা প্রশ্ন আমরা ধর জানি যে এটা কেন, মানে আমাদের মনে হলো যে এটা কেন হয়, বা ধর আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে আমি বলি যে আমরা মাঝে মাঝে ভাবি যে আমাদের শরীরটা, মানে আমি একটা বাক্য বলি যে বলে না প্রবাদে যে বসতে চাইলে মানে বসতে দিলে শুতে চায়, তো এটা কেন, তো এই ব্যাখ্যাটা আমি আজকে দিই। তো এই ব্যাখ্যাটা হচ্ছে, আমরা যখন দাঁড়িয়ে থাকি, ধর এটা একটা দাঁড়ানো বডি, তো এটার মিডিল পয়েন্ট হচ্ছে ধর এটা, তো এই জায়গাটা হচ্ছে ভর কেন্দ্র বা মাস সেন্টার। তো এইটা যখন এইখানে আছে, সে কি চাইবে সবসময় একটু নিচের দিকে নেমে আসতে, মানে ভর কেন্দ্রটা সবসময় চায় অভিকর্ষের দিকে নেমে আসতে। তো তাই নাকি যখন নাকি সে এই পজিশনে আছে তখন চাইবে কি সে একটু নিচের দিকে নেমে আসুক। এবার যখন আমরা দাঁড়িয়ে থাকি তার থেকে যদি আমরা বসি আমাদের ভর কেন্দ্র নেমে যায়। এবার যখন আমরা বসি তখন যদি আমরা শুয়ে পড়ি, এটা যদি সারফেস হয়, যে যদি আমরা শুয়ে পড়ি আমাদের ভর কেন্দ্রটা একদম মাটির কাছে নেমে আসলো। এটাই হচ্ছে ফিজিক্স। হ্যাঁ, এবার এই ফিজিক্সটা কি, আমরা এটাকে নর্মালি বুঝি যে না আমরা একটা বায়োলজিক্যাল একটা মানে একটা স্ট্রাকচার, একটা হিউম্যান বডি, এটা মানে দাঁড়িয়ে থাকলে বসতে যায়, বসতে থাকলে শুতে যায়। হ্যাঁ, এবার সেটা কেন হয়, তো সেটা হচ্ছে ফিজিক্স। তো ফিজিক্সের সাথে যেমন বায়োলজির কানেকশন আছে, এটা আমি অত্যন্ত সহজভাবে একটা এক্সাম্পল দিলাম, কিন্তু এই বায়োফিজিক্স যে চ্যাপ্টারটা, মানে বায়োফিজিক্স যে টোটাল ব্যাপারটা, সেটা অনেকটাই মানে হাই লেভেলের ব্যাপার, এটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল। তো এখানে কি হয় যে না বায়োলজিতে এই ধর এগুলো একটা ফিজিক্সের যদি আমি ফর্মুলা ভাবি, এই ফর্মুলাগুলো কিভাবে বায়োলজির সাথে রিলেটেড, দ্য স্টাডি অফ দিস রিলেশন ইজ বায়োফিজিক্স বা জীব পদার্থবিদ্যা। এই গেল হচ্ছে আমাদের বায়োফিজিক্স। এরপর চলে আসি আমরা ফার্মাসি, যেটা নাকি কি ওষুধ সম্পর্কিত বিদ্যা। আমরা যে রেগুলার মেডিসিন নিচ্ছি, একটা রোগের কোনো একটা প্রবলেম হলে আমরা যে তার মানে বিরুদ্ধে শরীরকে ঠিকঠাক রাখার জন্য যে ওষুধগুলো ইনটেক করছি, দ্য স্টাডি অফ দ্য মেডিসিন ইজ ফার্মাসি। এখানে কি হয় যে না কেমিস্ট্রি থেকে আমরা বিভিন্ন রকম জানতে পারি যে এগুলো কি কিভাবে রিলেটেড বিভিন্ন শরীরের। ধর কথা আমার জ্বর হয়েছে, তো জ্বর হলে আমরা কিনি যে না প্যারাসিটামল কম্পোজিশন যেগুলো আছে, হ্যাঁ সেটা বিভিন্ন কোম্পানির হতে পারে, তো আমরা সেই কম্পোজিশনটা হচ্ছে প্যারাসিটামল কিংবা ধর অ্যাসপিরিন আমরা কেন নেব, তো সেইগুলো নিয়ে যে স্টাডি এবং সেইগুলোর থেকে যে একটা মেডিসিন প্রোডাকশন বা সেগুলোর উপর রিসার্চ বা সেগুলোকে ডেভেলপ করা, কোনো একটা মেডিসিন তো সবসময় মানে সেই ধর কথার কথা আমরা একদম ছোটবেলায় যদি 200 mg প্যারাসিটামল খাই, আস্তে আস্তে বড় লাস্ট অব্দি হয়তো সেটা 1 mg প্যারাসিটামল খাবো, তো এইটা আস্তে আস্তে তো বাড়ছে। তো এই যে ডেভেলপমেন্ট এগুলো দিয়ে স্টাডির টোটাল ব্যাপারটা হচ্ছে এই ফার্মাসি বা ঔষধ সম্পর্কিত বিদ্যা। এরপরে আমরা চলে আসি মলিকিউলার বায়োলজি বা আণবিক জীববিদ্যা। এখান থেকে আমরা কি জানতে পারছি যে বায়োলজি মানে তো আমাদের টোটাল একটা হিউম্যান বডি ধরে নিলাম। এবার এই হিউম্যান বডির থেকে আমরা আস্তে আস্তে যদি নামি, তাহলে সেখানে আছে সিস্টেম, সিস্টেমের থেকে একটু নামলে আছে হচ্ছে অর্গান, অর্গানের থেকে আরো নিচে নামলে আসছে টিস্যু, টিস্যুর থেকে আরো নিচে নামলে আছে সেল। তো এই সেল যেই এটা একটা খুব সূক্ষ্ম ব্যাপার, যেটা নাকি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, সেগুলো মাইক্রোস্কোপের ইউজে আমরা দেখতে পাচ্ছি।
তো সেই ব্যাপারটা হচ্ছে কি মলিকিউলার বায়োলজি বা আণবিক জীববিদ্যা। সেখানে আমরা কি হচ্ছে খুব ছোট যে অণু পরমাণু নিয়ে আমাদের যে ডিসকাশন, সেটা হচ্ছে আণবিক জীববিদ্যা বা মলিকিউলার বায়োলজি। এরপর নেক্সট আমরা চলে এসেছি ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি। এখানে কি, এখানে হচ্ছে এনার নাম আগে আমি বলে নিই, এনার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, যিনি নাকি ট্যাক্সোনমির জনক। হ্যাঁ, এবার এই অনুযায়ী আমরা একটা হায়ারার্কির কথা জানতে পারি, যেটাকে বলা হয় লিনিয়ার হায়ারার্কি। সেখানে কি হয় যে আমরা এই টোটাল এনভায়রনমেন্টটা আছে, তো সেটাকে আমরা তাহলে এরকম তো ছোট থেকে জেনেছি যে এটা হচ্ছে প্রাণী, এটা হচ্ছে উদ্ভিদ জেনেছি, কিংবা তারপরে আমরা জেনেছি যে প্রাণীদের মধ্যে এটা হচ্ছে কুকুর, এটা হচ্ছে বিড়াল, বা এটা হচ্ছে মানুষ, এরকম তো আলাদা আলাদা জেনেছি। বা ধর গাছের ক্ষেত্রে আমরা জেনেছি যে এটা আম গাছ, এটা জাম গাছ। এবার যে ভাগগুলো, তো সেই ভাগগুলো কিরকম, বা ধর আমরা যদি আরো সহজে বলি যে আমরা গাছকে যদি বলি, আমরা প্রথমে জানলাম যে না, আমরা ছোটবেলায় জানলাম এগুলো সব গাছ, তারপরে জানলাম যে না, এই গাছগুলোকে বলছে যে এগুলো একবীজপত্রী গাছ, এগুলোকে বলছে দ্বিবীজপত্রী গাছ। আরো তারপর জানলাম যে না, এই গাছগুলোর মধ্যে আরো ডিভিশন আছে। তো সেই যে টোটাল ব্যাপারটা, দ্যাট ইজ ট্যাক্সোনমি। মানে প্রথমে আমরা জানছি হচ্ছে স্পিসিস কি, তারপর জেনাস কি, এরকম ভাবে জানতে জানতে একদম লাস্ট অব্দি আমরা কি জানলাম, কিংডম। তো সেই টোটাল ব্যাপারটা নিয়ে যে স্টাডি, সেটা হচ্ছে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি। এরপরে আমরা চলে আসি অ্যানাটমি বা শারীরস্থানিক বিদ্যা, দ্যাট ইজ শারীরবিদ্যা, এটা হচ্ছে শারীরস্থানিক বিদ্যা। এখানে কি হয় ওটা আমি বলেছিলাম, ওটা হচ্ছে ফাংশন, আর এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার অফ এনি বডি বা এনি বায়োলজিক্যাল বডি, দ্যাট ইজ অ্যানাটমি। এখানে কি হয় যে শরীরের যে গঠনটা রয়েছে, এই গঠনের ডিটেইলস যে পড়াশোনা বা স্টাডি, দ্যাট ইজ অ্যানাটমি। সেখানে হতে পারে প্রতিটা হাড় সম্পর্কে পড়াশোনা হচ্ছে, সেটা অ্যানাটমি, কিংবা এটা তো হাড় বলে না, হার্টের ফাংশন হচ্ছে ফিজিওলজি, বা হার্টটার যে স্ট্রাকচার সেটা হচ্ছে অ্যানাটমি। তাহলে অ্যানাটমি সম্পর্কে আমরা খানিকটা জানলাম। এবার এইটা আমি দেখ, এখানে যেমন আমি বললাম যে হার্ট, বা এখানে একটা দিয়েছি একটা স্কেলিটন, নট ভূত, এটা কোনো ভূত নয়, এটা হচ্ছে স্কেলিটন। তো স্কেলিটন নিয়ে যে স্টাডি, সেইটা হচ্ছে অ্যানাটমি বা শারীরস্থানিক বিদ্যা। এবার এটা হতে পারে যে প্ল্যান্ট অ্যানাটমি, তখন গাছের যে অ্যানাটমি সেটা নিয়ে স্টাডি, এবার অন্যান্য বিভিন্ন রকম প্রাণীদের নিয়ে স্টাডি, সবই হচ্ছে সেই টাইপের অ্যানাটমি। এটা হচ্ছে হিউম্যান অ্যানাটমির একটা এক্সাম্পলের মানে একটা পিকচার দেওয়া হয়েছে। এরপর আমরা চলে আসি বায়োনিক্স, দ্যাট ইজ বায়ো প্লাস ইলেকট্রনিক্স, বায়োনিক্স কি বলছে, জীব ইলেকট্রনিক্স বিদ্যা। এখানে দেখ ছবিটার থেকে আমরা হালকা ক্লিয়ার হতে পারছি যে ইলেকট্রনিক্স কোন একটা সাপ্লিমেন্ট প্লাস বায়োলজি, দ্যাট ইজ যে বায়োনিক্স। এবার বায়োনিক্স আমরা কি করছি, বায়োনিক্স মানেটা কি, এই যে এই বর্তমান যুগে ইলেকট্রনিক্সকে কাজে লাগিয়ে বায়োলজিকে যে আরো উন্নত করা হচ্ছে, কিংবা ধর শরীরের মধ্যে কোনোভাবে ইলেকট্রিক সাপ্লাই করার ফলে কোনো একটা কিছু আবিষ্কার করা হচ্ছে। এবার শরীরের কোনটা কিভাবে মানে বায়োলজিক্যাল দিক থেকে সাপোর্ট করবে, আবার ইলেকট্রনিক্সটাও তার মধ্যে ইনক্লুড করা হবে, সেটা নিয়ে স্টাডি হচ্ছে বায়োনিক্স বা বায়ো ইলেকট্রনিক্স। এরপরে আমরা চলে আসি এমব্রিওলজি। একটু দ্বারা এটাকে আর এই এমব্রিওলজি ব্যাপারটা কি, এখানে আমরা দেখতে পাচ্ছি একদম ছোট্ট একটা জায়গা থেকে বড় হতে 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 তারপর আস্তে আস্তে কি হলো, একটা বড়, এটাকে আমরা দেখে বুঝতে পারছি এটা একটা বাচ্চা, তাই তো? এটাকে আমরা বুঝতে পারছি একটা কোনো একটা হিউম্যান বেবি, যারা নাকি একদম সদ্যজাত বাচ্চা দেখেছিস তারা দেখলে বুঝতে পারবি যে এটার সাথে খানিকটা মিল আছে, কিন্তু এটা একদম সদ্যজাত বাচ্চা নয়, কারণ এটা এখনো মানে পুরোপুরি ম্যাচিওর হয়নি। তো সেই ক্ষেত্রে দেখ এখানে লেখা আছে 10, 11, 12, 13, 15, 18 এই করে করে 23। এইগুলো কি যে না বলছে 10 সপ্তাহে যখন কোনো একটা ফার্টিলাইজেশন বা নিষেক, যেটা তোর এখনো হয়তো জানিস না, ক্লাস 10 এ জানতে পারবি, তো নিষেক হওয়ার পর ভ্রূণ বা এমব্রিও তৈরি হয়। এমব্রিওটা 10 সপ্তাহে কেমন থাকে, এরকম করতে করতে 14, 17, 19 করতে করতে 23 সপ্তাহে গিয়ে কেমন হয় সেটার পিকচার এখানে প্রোভাইড করা আছে। এবার এইগুলো কি হয় যে না একদম প্রথমে তার হাত পা মুখ একটা সবকিছু গজিয়ে গেল না, এবার কোনো একটা সপ্তাহে গিয়ে ফুসফুস জন্মালো, মানে ফুসফুস উৎপন্ন হলো, কোনো সপ্তাহে
সপ্তাহে গিয়ে হাত পা তৈরি হলো, কোনো সপ্তাহে গিয়ে গায়ের রং তৈরি হলো। এই যে আস্তে আস্তে একটা এমব্রিও যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সেটা হচ্ছে এই এমব্রিওলজি থেকে জানা যায়। কিংবা কোনো একটা এমব্রিও সেটা প্রপার আছে কি নেই সেটাও কিন্তু জানার জন্য এই এমব্রিওলজিটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমরা শেষ করলাম হচ্ছে বিভিন্ন রকম বায়োলজিক্যাল ব্রাঞ্চেস, যেগুলো মানে শাখা, বায়োলজিতে বিভিন্ন রকম শাখা, সেইগুলো নিয়ে যে কি কি রকম স্টাডি হতে পারে সেইগুলো আমরা শেষ করে এবার আমরা চলে আসলাম আধুনিক জীববিদ্যার প্রয়োগ বা অ্যাপ্লিকেশন অফ মডার্ন বায়োলজি। তো সেইখানে আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি কি যে কৃষিক্ষেত্রে কিভাবে আমরা মডার্ন বায়োলজি প্রয়োগ করতে পারি। তো আমরা ফার্স্টেই চলে আসি যে ফসল উৎপাদন। তো ফসল উৎপাদন, এই ফসল উৎপাদনে কিভাবে এই কৃষিকাজে ফসল উৎপাদনে কিভাবে মডার্ন বায়োলজি প্রয়োগ করা হচ্ছে। ধর আমি কয়েকটা এর মধ্যে এক্সাম্পল দিই যে ফসল উৎপাদনে আমরা একরকম রাইস খাচ্ছিলাম যেটায় নাকি ভিটামিন এ ছিলই না, ভিটামিন এ থাকলেও সেটার পরিমাণ খুব অল্প ছিল, যেখানে নাকি আবার ভিটামিন এটা নেসেসারি। তো সেই ক্ষেত্রে কি হলো না, ভিটামিন এটাকে ইনসার্ট করা হলো বাইরে থেকে বায়োটেকনোলজিকে প্রয়োগ করে। তখন সেই রাইসটা হয়ে গেল গোল্ডেন রাইস, যেটা নাকি ভিটামিন এ সমৃদ্ধ। তো তাই কি হলো, কৃষি ক্ষেত্রে ফসল উৎপাদনে একটা যুগান্তকারী কোনো আবিষ্কার হলো। কিংবা ধর এটা বাদ দিলাম, ধর কোন একটা এমন কিছু তৈরি হলো যেটাতে নাকি বিটা ক্যারোটিন ছিল না। তো বিটা ক্যারোটিন কি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমাদের শরীরে লাগে। তো বিটা ক্যারোটিন কি ইনসার্ট করা হলো এবং নতুন ফসল উৎপাদন করা হলো। এগুলো আমি ডিটেলসে বলছি না, কারণ ডিটেলসে পরে তোরা জানবি, এখন জানার দরকার নেই। আমি জাস্ট বলছি যে মডার্ন কি কি টেকনোলজি প্রয়োগ করা হচ্ছে। তারপর ধর তোদের পার্থেনোকারিটিক ফল, পার্থেনোকার্পি, যেটাকে আমরা বলি পার্থেনোকার্পি, এবং সেই তার থেকে উৎপন্ন জিনিসগুলোকে আমরা কি বলি, পার্থেনোকার্পি। সেটা যদি ফল হয়, যেটা যদি সবজি হয় সেই অনুযায়ী ধর পার্থেনোকার্পিক ফুড। এটাই কি হয়, এটাতে কোন রকম সিড থাকে না, সিড বা বীজ যেটা সেটা থাকে না। মানে ধর কথার কথা আমি যদি বলি, একটা কলায় যদি প্রচুর পরিমাণে বীজ থাকে তাহলে আমাদের প্রবলেম হয় খেতে। তো সেই কলাটায় কি করা হলো না, বীজগুলোকে সরিয়ে দেওয়া হলো এবং কলাটা টোটালি কি হলো যে না নর্মালি সেটা একটা কোনো বীজ থাকলে না, তো তাহলে আমরা নর্মালি সেটাকে খেতে পারবো। এবার আমি একটা তোদের কোশ্চেন করলাম, কোশ্চেনটা আমি আবার কমেন্টে লিখে দেবো। সেই কোশ্চেনটা হচ্ছে, এমন কোন ফলে যদি আমরা পার্থেনোকার্পিকে প্রয়োগ করি তাহলে সেই ফলটার কোনো আর গুরুত্বই থাকবে না। এই ইম্পর্টেন্ট এবং খুবই বুদ্ধির কোশ্চেন। এই কোশ্চেনটা দেখে কজনে রিপ্লাই দিতে পারিস, অ্যান্সারটা ঠিকঠাক দিতে পারিস, আমি পরে কমেন্টে জানিয়ে দেবো। তো এরকম গেল। কিংবা ধর পতঙ্গ প্রতিরোধ করতে চাস, আগাছা দমন করতে চাস, এগুলো তো কৃষিক্ষেত্রেরই প্রয়োগ। তো সেখানে কিভাবে তুই কি ইউজ করলে, বায়োটেকনোলজির কিভাবে প্রয়োগ করলে তুই সেইখানে আসল যে ফসল সেটাকে কনস্ট্যান্ট রেখে এক্সটার্নাল যেসব ফসলগুলো জন্মাচ্ছে যেগুলো নাকি আসল ফসল তার ক্ষতি করছে, কিংবা ধর যেসব পতঙ্গ এফেক্ট করছে সেইগুলোকে দমন করতে পারিস, বা আসল গাছটা যেটা সেটার কোনো ক্ষতি না হয়, সেই নিয়ে যে স্টাডি সেটা হচ্ছে আমাদের এই মডার্ন বায়োলজি, মডার্ন টেকনোলজি প্রয়োগ করে এই কৃষিক্ষেত্রে তার অ্যাপ্লিকেশন। তো হলো আমাদের তাহলে কৃষিক্ষেত্রে কিভাবে এগুলো অ্যাপ্লাই করা হয়। এরপরে আমরা চলে আসলাম চিকিৎসা ক্ষেত্রে। তো চিকিৎসা ক্ষেত্রে কিভাবে কি হয় সেটা এবার আমরা দেখব। ধর এই যে কোভিড-19টা হলো, এই কোভিড-19 এর বিরুদ্ধে প্রতিষেধক যেগুলো তৈরি হলো, কিংবা ধর যক্ষা, প্লেগ, বিভিন্ন যেসব রোগ আছে এগুলোর বিরুদ্ধে কিভাবে কিরকম ইমিউনোলজির থেকে আমরা যেরকম জানতে পারি, তারপর সেগুলোর থেকে কিভাবে কিরকম ইনজেকশন, কিভাবে কিরকম ডোজ কিংবা তোর মেডিসিন যে প্রস্তুত হচ্ছে, এগুলো সব হচ্ছে আমরা ফার্মাসিতে ফার্মাসিতে থেকে জানতে পারি। ইমিউনোলজি, ফার্মাসি, কিংবা ধর অ্যানাটমি, তারপর ফিজিওলজি, এগুলো সবই কিন্তু চিকিৎসা বিজ্ঞানে কাজ করছে।
বা জুওলজি। কারণ কথার কথা আমি একটা ওষুধ বানিয়ে দেখলাম যে সেটা সাপের থেকে ওষুধটা পাওয়া গেল, হ্যাঁ, তো এবং সেই ওষুধটা সত্যি কার্যকর হলো, কোনো একটা মানব দেহে দেখা গেল যে সত্যি কার্যকর হলো। তো তাহলে এখানে কতগুলো বায়োলজিক্যাল ব্রাঞ্চেস একসাথে মানে থাকলো সেটাও তো আমাদের দেখতে হবে। তো সেইটা হচ্ছে এই চিকিৎসা ক্ষেত্রে বায়োলজি বা মডার্ন বায়োলজির প্রয়োগ। তো আমরা তাইলে সমস্তটা জানলাম যে বায়োলজিক্যাল যেসব ক্লাসিফিকেশন সেগুলো সব জানলাম, সাথে আমরা কি জানলাম যে মডার্ন বায়োলজি মডার্ন টাইমে কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে সেগুলো সব জানলাম। তো এইটাই হচ্ছে আজকে আমাদের টোটাল সাব টপিক যেটা ছিল। আশা করি বেশি টাইমের হয়নি। হ্যাঁ, তো পরের যে সাব টপিকটা সেটা কিন্তু অনেকটা বড়, কমসে কম 1 থেকে 1.5 ঘন্টার কমে কোনো ভিডিও হবেই না। মানে পরের যে সাব টপিকটা সেটা এটা ছোট ছিল, সবাই মন দিয়ে দেখিস। আর এইগুলো তো ইন্টারেস্টিং ব্যাপার, কারণ আমরা ছোট থেকে শুনি যে এই দাদা এইটা নিয়ে মাইক্রোবায়োলজিতে অনার্স করছে, এই দাদা জেনেটিক্স অনার্স করছে, বা এই ধরনের বিভিন্ন রকম টার্ম আমরা শুনতে পাই। তো আমরা ছোট থেকে ইন্টারেস্ট থাকে যে এই ব্যাপারগুলো কি, হোয়াট ইজ মাইক্রোবায়োলজি, হোয়াট ইজ ফার্মাসি, হোয়াট ইজ বটানি, এগুলো নিয়ে আমাদের একটা ছোট থেকে আগ্রহ থাকে। তো সেইগুলো আজকে এখান থেকে আশা করি তাদের সামান্য বেসিক যে ধারণাগুলো সেগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো থ্যাংক ইউ, আজকে এই অবধিই থাকলো। এখানে যদি তোদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাস, আমি অ্যান্সার দিয়ে দেব। আর এক্সট্রা যদি কোনো সাবজেক্ট বিষয়ে জানতে ইচ্ছে করে যে বায়োলজির এই ক্লাসিফিকেশনটার মাধ্যমে কি জানা যায় সেটাও আমাকে বলিস, আমি লিখে দেবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিস আর সাবস্ক্রাইব করিস চ্যানেলটা, যারা যারা এখনো মানে করিস নি সাবস্ক্রাইব তাদের বলছি, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিস। তো আজকে এই অবধি।